ওয়েলকাম স্টুডেন্টস। আজকে এসেছি নবম শ্রেণীর জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত সালোক সংশ্লেষ নিয়ে। এটা সেকেন্ড ক্লাস। আজকে আলোচ্য বিষয় আলোক নির্ভর দশা, আলোক অনির্ভর দশা এবং কিছু সালোক সংশ্লেষীয় শব্দ নিয়ে আজকে আলোচনা করব। এখানে লক্ষ্য করো, আলোক নির্ভর দশা আলোকের উপস্থিতিতে যেমন হয়, আলোক অনির্ভর দশা, আমি এটা আলোক অনির্ভর দশা লিখেছি, অন্ধকার দশা লিখিনি, ইচ্ছে করেই করিনি। আসলে অন্ধকার দশা মানে অন্ধকারে নয়, আলোক লাগে না, সেটা দিনের বেলাতেও হতে পারে, আলো এই ক্ষেত্রে লাগে না, তাই আলোক অনির্ভর দশা আমি বলেছি। এছাড়াও কিছু সালোক সংশ্লেষীয় শব্দ আলোচনা করব, যেগুলো অনেকেই তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো যে এই শব্দগুলো কেমন যেন লাগে, সেই শব্দগুলো আমি আজকে আলোচনা করব। প্রথমেই আসছি ফোটন কণা। আমাদের এই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য, এটা আমরা জানি। কিভাবে হয়? আসলে সূর্যের মধ্যে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরণের সময় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এবং সেই শক্তি তড়িৎচুম্বকীয় কণা, অদৃশ্য তড়িৎচুম্বকীয় কণা রূপে মহাকাশ ভেদ করে এই পৃথিবীতে এসে পৌঁছায়। এই তড়িৎচুম্বকীয় অদৃশ্য কণাগুলোই হলো ফোটন কণা। আসলে ফোটন কণা মানে একটা শক্তির মোড়ক বলতে পারো, যেটা শক্তি বয়ে আনে। এই ফোটন কণাই ক্লোরোফিল দ্বারা শোষিত হয়ে সক্রিয় ও তেজময় হয়ে ওঠে। এটা আগেও আলোচনা করেছি। এখানেও দেখতে পাচ্ছ যে ক্লোরোফিল ফোটন কণা শোষণ করে সক্রিয় এবং তেজময় হয়ে উঠছে এবং ইলেকট্রন ত্যাগ করছে। এই ঘটনাগুলো পরে আমরা আবার আসব। এরপর দেখো কোয়ান্টাম। এই যে ফোটন কণা পৃথিবীতে আসছে, এই ফোটন কণার মধ্যে যে শক্তিটা আছে, সেই শক্তিটাকে বলছে কোয়ান্টাম। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোর ফোটন কণার শক্তি নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোর ফোটন কণার থেকে কম। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কম হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য কমলে শক্তি বাড়ে। যাই হোক, এই হলো ফোটন কণা ও কোয়ান্টাম। এবার দেখো সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী ও সালোক সংশ্লেষীয় শোষণ বর্ণালী, এটা আলোচনা করব। তার আগে দেখো, আমি এখানে দেখিয়েছি যে সূর্য থেকে যে সমস্ত অদৃশ্য তড়িৎচুম্বকীয় রশ্মিগুলো পৃথিবীতে আসে, তার মধ্যে কিন্তু সবটা দৃশ্য বর্ণালী নয়। এখানে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো রশ্মি পৃথিবীতে আসে। তার মধ্যে দৃশ্যমান বর্ণালী যেটা, সেই বর্ণালীটা যদি প্রিজমের মধ্য দিয়ে, সেই আলো দৃশ্যমান আলোকে যদি প্রিজমের মধ্য দিয়ে পাঠানো যায়, তাহলে তার বর্ণালী তৈরি হয়, 7 রঙের বর্ণালী তৈরি হয়, বেগুনি থেকে লাল পর্যন্ত। তোমরা এটা জানো, এটা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো। তো এই 7 রঙের আলোর মধ্যে সালোক সংশ্লেষীয় রঞ্জক কণাগুলি যে তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে পারে এবং সালোক সংশ্লেষ কম বেশি তাতে করতে পারে, সেই সমস্ত বর্ণালীগুলোকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষীয় শোষণ বর্ণালী। যেমন বিভিন্ন রঞ্জক কণা, ক্লোরোফিল এ, বি, এরা যে কোনো আলো কম বেশি শোষণ করে সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে এইগুলো হবে সালোক সংশ্লেষীয় শোষণ বর্ণালী। আবার এই সালোক সংশ্লেষীয় শোষণ বর্ণালীর মধ্যে কোন বর্ণালীতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ সম্ভব, ওই সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থের শোষণের দ্বারা, কোন বর্ণালী না দেখা গেছে পরীক্ষা করে? লাল এবং নীল বর্ণের। অর্থাৎ 650 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো এবং 430 থেকে 470 নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি করে কার্যকরী ভূমিকা গ্রহণ করে, সালোক সংশ্লেষে হার বেশি হয় এই সমস্ত বর্ণে। তাই এইগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ লাল এবং নীল রঙের বর্ণকে বলা হচ্ছে সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর আমরা আবার পরের স্লাইডে চলে যাব। এরপর দেখো গ্রানা, থাইলাকয়েড ও স্ট্রোমা।
এখানে দেখতে পাচ্ছ, আমি ছবিতে দেখিয়েছি, এটা কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে সেই ক্লোরোপ্লাস্টের একটি ছেদ চিত্র। এখানে দেখো, আমি দেখাচ্ছি, এই ক্লোরোপ্লাস্টটি দ্বিস্তরীয়, অর্থাৎ বাইরের একটি মেমব্রেন আছে, ভেতরে একটি মেমব্রেন আছে, এবং তার ভেতরে দেখো কতগুলো কয়েনের মতো চাকতি পরপর সজ্জিত আছে। এই অংশটিকে বলা হচ্ছে গ্রানা, এবং এর একটি অংশকে বলা হচ্ছে গ্রানাম। অর্থাৎ এই যে অসংখ্য গ্রানা দেখতে পাচ্ছ, এর একটি স্তম্ভকে বলা হচ্ছে গ্রানাম, আর এই সমস্ত গ্রানামগুলোকে একসঙ্গে বলা হচ্ছে গ্রানা। এবং প্রত্যেকটা গ্রানাম দেখো যে অসংখ্য চাকতির মতো সজ্জিত স্তর নিয়ে গঠিত। এর প্রত্যেকটিকে একটিকে বলা হচ্ছে থাইলাকয়েড, অর্থাৎ গ্রানামের একটি স্তরকে বলা হচ্ছে থাইলাকয়েড। এটি একটি থলি বিশেষ থাইলাকয়েড। এই থাইলাকয়েডের গাত্রেই ক্লোরোফিল অণু থাকে। এই যে থাইলাকয়েড দেখতে পাচ্ছ, এই থাইলাকয়েডের গাত্রেই কোয়ান্টোজোম থাকে। সেই কোয়ান্টোজোমের মধ্যে অসংখ্য ক্লোরোফিল অণু থাকে, অর্থাৎ এখানেই সালোক সংশ্লেষের আলোক দশা সংগঠিত হয়। সেই জন্য বলা যায় যে ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানাতে আলোক দশা সংগঠিত হয়। তারপর দেখো, একটু ছাই রঙের যে অংশগুলো, বাকি অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্রোমা। এই স্ট্রোমা অঞ্চলে অনেক এনজাইম থাকে। এখানে হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশা সংগঠিত হয়। তাহলে বুঝতে পারলে যে গ্রানা, থাইলাকয়েড ও স্ট্রোমা ব্যাপারটা আসলে কি। এরপর দেখো, হিল বিক্রিয়া ও হিল বিকারক কি। হিল বিক্রিয়াটা একটু আলাদা করে জেনে নাও। এটি একটি ঘটনা, এটি রবার্ট হিল, কোনো বইয়ে বিজ্ঞানী রবিন হিল এটা করে দেখিয়েছিলেন। তিনি কি করেছিলেন না, এই যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছ, এই ক্লোরোপ্লাস্ট নির্যাস নিয়েছিলেন এবং তার সঙ্গে জল মিশিয়ে একটি ক্লোরোপ্লাস্টের জলীয় দ্রবণ তৈরি করেছিলেন। তার সাথে তিনি কার্বন ডাইঅক্সাইড চালনা করেছিলেন এবং কার্বন ডাইঅক্সাইড নয়, তিনি হাইড্রোজেন গ্রাহক চালনা করেছিলেন এবং সেখানে লাইট দিয়ে উদ্দীপিত করেছিলেন। এর ফলাফল হিসাবে তিনি দেখতে পেয়েছিলেন যে সেখানে অক্সিজেন বুদবুদ আকারে তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটিকেই বলা হচ্ছে হিল বিক্রিয়া। তিনি এখানে এর মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ক্লোরোপ্লাস্টের সাথে জল এবং হাইড্রোজেন গ্রাহকের উপস্থিতিতে লাইট চালনা করলে অক্সিজেন উপস্থিত হয়। নিচে বিক্রিয়াটি দেখানো আছে যে এখানে জল এবং তার সাথে হাইড্রোজেন গ্রাহক দেওয়া আছে। এখানে হাইড্রোজেন গ্রাহক হিসাবে তিনি ডাইক্লোরোফেনল, ইন্ডোফেনল গ্রহণ করেছিলেন এবং দেখা গেছে যে সেই হাইড্রোজেন গ্রাহক হাইড্রোজেন গ্রহণ করেছে এবং অক্সিজেন উৎপন্ন করেছে। আসলে এই বিক্রিয়াটার মধ্যে জল প্রথমে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে গিয়েছিল, তারপর সেখান থেকে হাইড্রোজেন গ্রাহকের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছিল এবং OH মূলক থেকে অক্সিজেন ও জল প্রস্তুত হয়েছিল। এই রকম ঘটনাটি সালোক সংশ্লেষের সময় ঘটে থাকে। সেই জন্য সালোক সংশ্লেষের এই পর্যায়টাকে হিল বিক্রিয়া বলা হয়। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ সালোক সংশ্লেষে NADP হাইড্রোজেন গ্রহণ করে NADPH+H বা NADPH2 তৈরি করে। অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেন গ্রাহক হিসাবে NADP-কে হিল বিকারক বলা হয় এবং এই ঘটনাটি হিল বিক্রিয়ার সমতুল্য ধরা হয়। তো ছাত্রছাত্রীরা, তো আমরা এবার আলোচনা করব আসল যে বিক্রিয়া, অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে দুটো বিক্রিয়া ঘটে থাকে, যাকে বলা হচ্ছে আলোক নির্ভর বিক্রিয়া এবং আলোক অনির্ভর বিক্রিয়া। প্রথমটিকে বলা হচ্ছে আলোক নির্ভর দশা। এই দশাতে কতগুলো ঘটনা ঘটে সেটা আমি পয়েন্ট আকারে সাজিয়ে দিয়েছি।
যেমন দেখো এখানে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে আলোক নির্ভর দশাটা যেহেতু সংঘটিত হয়, এখানে কি কি ঘটনা ঘটে, যেমন 1 ক্লোরোফিলের সক্রিয়করণ, 2 জলের আলোক বিশ্লেষণ, 3 অক্সিজেন নির্গমন, 4 এনএডিপির বিজারণ এবং 5 ফটোফসফোরাইলেশন। এই 5টি ঘটনা এখানে ঘটে। এইগুলো আমরা পরবর্তীকালে যে স্লাইড দেখব সেই স্লাইডে আমরা ব্যাখ্যা করব। তো পরবর্তী স্লাইডে চলো আমি দেখাচ্ছি কিভাবে আলোক নির্ভর দশাটি সংঘটিত হয়। এখানে একটি সুন্দর একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি তোমাদের আপাতভাবে জটিল মনে হলেও আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি যে কিভাবে এখানে সংঘটিত হয়। আচ্ছা, প্রথমে দেখো যে এখানে দুটো ক্লোরোফিলের গুচ্ছ আমি দেখাতে পেরেছি। যেমন প্রথমটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফটোসিস্টেম 2 আর এটা হচ্ছে ফটোসিস্টেম 1। অর্থাৎ এগুলো এক একটি রঞ্জকতন্ত্র, PS1 বলা হয় সংক্ষেপে, এটাকে বলা হচ্ছে PS2। তোমরা বোঝবার সুবিধার জন্য তোমরা শুধু এইগুলোকে ক্লোরোফিল ভেবে রাখো, আর ওই PS1 PS2 এই ব্যাপারটার মধ্যে এখন এই মুহূর্তে ঢুকতে চেও না, উঁচু ক্লাসে তোমরা এগুলো দেখবে। তো প্রথমে এখানে কীরকম ঘটনা ঘটে সেইটা আমরা একটু দেখব। প্রথমে দেখো এখানে কিছু ক্লোরোফিল গুচ্ছ আছে আর এখানে কিছু ক্লোরোফিল গুচ্ছ আছে। আমি এখানটা আগে ধরছি, এটা হচ্ছে ফটোসিস্টেম 1 বা PS1 বলা হয় এটাকে। তো এটি একটি নির্দিষ্ট P700, মানে এখানে হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে ভালো উদ্দীপ্ত হয়। এই অংশটি দেখো প্রথমে এখানে দেখানো নেই, সেটা হচ্ছে চক্রাকার যে পদ্ধতিতে এটিপি উৎপন্ন হয়। তো এখানে আমি পেন দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো এই যে PS1, এই PS1 যখন লাইট দিয়ে অর্থাৎ সূর্যরশ্মি দ্বারা উদ্দীপিত হয় তখন কি হয়, এই ক্লোরোফিল গুচ্ছগুলো, আমি যেটাকে মার্কিং করেছি, এই ক্লোরোফিল গুচ্ছগুলো উত্তেজিত হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে, ফলে এ ইলেকট্রন ত্যাগ করে। অর্থাৎ এখান থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে এবং এই ইলেকট্রনগুলো বিভিন্ন বাহকের মাধ্যমে তার পথ পরিক্রমা করে এবং সেই পথে শক্তি ছেড়ে যেতে থাকে। অর্থাৎ এ বিভিন্নভাবে পথ পরিক্রম করতে করতে এনার্জি ত্যাগ করে এবং এই এনার্জি ত্যাগ করার সময় কি হয়, এখানে যে এডিপি থাকে তার সাথে ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ PI যুক্ত হয় এবং এই শক্তি মারফত এই এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে, উচ্চ শক্তি সম্পন্ন ATP তৈরি করে এবং এই ইলেকট্রন শক্তি ত্যাগ করে আবার এই PS1-এ ফিরে আসে, দিয়ে তার ইলেকট্রন ঘাটতি পূরণ করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা চক্রাকারে ইলেকট্রন ত্যাগ হয়ে পথ পরিক্রমা করতে করতে শক্তি ছেড়ে এটিপি তৈরি করলো, যেটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এটা একভাবে হচ্ছে এবং সেই ইলেকট্রন আবার PS1-এ ফিরে এলো। তো এইভাবে এখানে কিন্তু ফটোফসফোরাইলেশনের ঘটনাটা ঘটলো। এবং সেকেন্ডটা দেখো, একটু সেকেন্ড সিস্টেমে দেখো, এক্ষেত্রে একটু জটিল। তো এখানে প্রথমেই PS2 অর্থাৎ 680 যে রঞ্জকতন্ত্রটি আছে সেই রঞ্জকতন্ত্রটিতে এখানেও লাইট পড়ে এটা সক্রিয় হয়ে উঠল। সক্রিয় হওয়ার সাথে সাথে সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করলো, দুটো ইলেকট্রন ত্যাগ করলো এবং সেই ইলেকট্রনগুলো বিভিন্ন বাহকের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রন রিসেপ্টরের মাধ্যমে তারা পথ পরিক্রমা করছে এবং এই পথেও দেখো এনার্জি তারা ছাড়ছে, এই তীরচিহ্ন দিয়ে দেখানো আছে। এবং এই এনার্জি কি করছে না এডিপিকে এটিপিতে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু এটিপি
সংশ্লেষ হচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু ফটোফসফোরাইলেশন। কিন্তু এখানে যে ইলেকট্রনগুলো শক্তি দিয়ে এটিপি তৈরি করলো সেই ইলেকট্রনগুলো কিন্তু আর এই রঞ্জকতন্ত্রে ফিরে এলো না। এরা কিন্তু এই রঞ্জকতন্ত্রে ফিরে না এসে PS1কে তারা ইলেকট্রন প্রদান করলো, এবং এই PS1 এ তখন করলো কি, এখানে হচ্ছে লাইট এখানেও পড়ছে এবং এরা ইলেকট্রন পেল, তখন এ কিন্তু ইলেকট্রন ছেড়ে দিল। ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য এ কিন্তু তখন শক্তিশালী হয়ে উঠল, এবং এই ইলেকট্রনগুলো এরা বিভিন্ন পথ পরিক্রম করতে করতে এখানে কিন্তু পাতায় অবস্থিত যে NADP অবস্থান করছে সেই NADPকে NADPH2তে পরিণত করতে সাহায্য করবে। এবং এখানে শুধু এই ইলেকট্রন নয়, এই ইলেকট্রন যেমন এখানে NADP পাচ্ছে, তার সাথে সাথে এখানে প্রথমের দিকে যে রঞ্জকতন্ত্রটি শক্তিশালী হয়ে উঠেছিল সে জল বিশ্লেষণ করেছিল, যেটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। এই জল বিশ্লেষণের ফলে এখানে কিন্তু জল হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে পরিণত হয়েছিল, যেটা ফটোলাইসিসে আমরা আলোচনা করেছি। এই হাইড্রোজেন আয়ন আমি একটু পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই হাইড্রোজেন আয়ন প্লাস OH- তৈরি করবে। এক্ষেত্রে এই হাইড্রোজেন আয়ন কিন্তু এই NADP কাছে চলে আসবে, অর্থাৎ এখানে কি পাচ্ছে, হাইড্রোজেন আয়ন আর ক্লোরোফিল থেকে পাওয়া ইলেকট্রন আর পাতাতে অবস্থিত NADP, এই তিনটা বিক্রিয়া করে তৈরি করছে NADPH+H অর্থাৎ NADPH2। তাহলে এখানে আমরা কি পেলাম না, এখানে আমরা দুভাবে এটিপি তৈরি হতে দেখলাম, একটা এই পদ্ধতিতে আর একটা আগে চক্রাকার পদ্ধতিতে এটিপি দেখেছি। আর এখানে দেখতে পেলাম NADPH2 গঠিত হলো। আর এই যে OH মূলক পড়ে রইল, এই OH মূলক পরবর্তীকালে কি করবে, চারটে OH মূলক তারা এখানে আয়নটি ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হবে, এবং সেই OH মূলক জল এবং অক্সিজেন উৎপন্ন করবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন দেখতে পাচ্ছি, এই অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে এখানে আমরা কি ঘটনা ঘটতে দেখলাম, ক্লোরোফিলের সক্রিয়করণ হলো, জলের আলোক বিশ্লেষণ হলো, অক্সিজেন নির্গমন হলো, এবং NADPH এর বিজারণ হয়ে NADPH2 হলো, আর দুভাবে ফটোফসফোরাইলেশন হলো। এখানে দেখতে পাচ্ছ যে আমি সেকেন্ড স্টেপে যেটা দেখালাম, যে অর্থাৎ এইভাবে যে একটা স্ট্রাকচার তৈরি হলো, এটি দেখতে জেডের মতো, এই জন্য একে জেড স্কিমও বলা হয়। বিজ্ঞানী হিল এবং বিজ্ঞানী বেন্ডাল এটি দেখিয়েছিলেন যে এটি অনাবর্তকার যে ফসফোরাইলেশন ঘটছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে জেড আকৃতির একটি স্ট্রাকচার তৈরি করেছে, এই জন্য একে জেড স্কিমও বলা হয়, যেখানে জলের আলোক বিশ্লেষণ হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং এটিপি উৎপন্ন হচ্ছে এবং NADPH2 তৈরি হচ্ছে। এই পুরো টোটাল যে পথটা, এটা জেড আকৃতি হওয়ার জন্য একে জেড স্কিমও বলা হয়। তাহলে আমরা কি দেখলাম, যে আলোক নির্ভর বিক্রিয়াটি যেটি আমরা ব্যাখ্যা করে বুঝতে পারলাম, যে এখানে কি ফলাফল পেলাম। এখানে পেলাম আমরা অক্সিজেন, ওয়াটার অর্থাৎ জল পেলাম, এবং দুভাবে এটিপি উৎপন্ন হতে দেখলাম, আর NADPH2 উৎপন্ন হতে দেখলাম। এর মধ্যেও 1 এবং 2 নম্বর অর্থাৎ NADPH2 এবং ATP, এই দুটি কাজে লাগবে আলোক অনির্ভর বিক্রিয়ার জন্য। এছাড়াও আলোক অনির্ভর বিক্রিয়ার জন্য আরও যে উপাদানগুলো রয়েছে সেগুলি হলো পরিবেশ থেকে পাওয়া কার্বন ডাইঅক্সাইড এবং পাতার মধ্যে অবস্থিত রিবিউলেজ বিসফসফেট এবং সেখানে অবস্থিত এনজাইম যেটিকে বলা হচ্ছে রুবিস্কো এনজাইম। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড, RUBP, রুবিস্কো এনজাইম এবং আলোক নির্ভর দশায় পাওয়া 1 এবং 2 নম্বর অর্থাৎ
NADPH2 ও ATP এগুলিই হলো মূল উপাদান কার জন্য? আলোক অনির্ভর দশা ঘটাবার জন্য। এরপর এসো দেখো আলোক অনির্ভর দশা, আমি এখানে একটি গ্রাফিক্স দিয়েছি। এই যে দশাটি, আলোক অনির্ভর দশাটি, এই দশাটি প্রথম বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিনি দেখেছিলেন যে এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে ATP এবং NADPH এর বিক্রিয়ার ফলে কীভাবে খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় সেটা দেখেছিলেন, সেই জন্য একে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। আবার দেখো যে এখানে খাদ্য তৈরি হওয়ার সাথে সাথে রিবিউলোজ বিসফসফেট আবার পুনরায় কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ একটা সাইক্লিক অর্ডারে রিবিউলোজ বিসফসফেট যেমন কাজে লেগেছে, সেখানে ফসফোগ্লিসারাইড তৈরি হয়ে আবার রিবিউলোজ বিসফসফেট পুনরুদ্ধার হয়েছে। তো এই রকম একটি চক্রাকার পদ্ধতিতে এটি ঘটে। এটি কেলভিন, বিজ্ঞানী কেলভিন পর্যবেক্ষণ করেছিলেন, সেই জন্য একে কেলভিন সাইকেলও বলা হয়। তাহলে একদিকে খাদ্য তৈরির ব্যাপারটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান দেখেছিলেন, সেই জন্য এটাকে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। আবার কেলভিন দেখেছিলেন যে এটি একটি চক্রাকার পদ্ধতিতে রিবিউলোজ বিসফসফেট পুনরুদ্ধার হচ্ছে, সেই জন্য এটাকে কেলভিন সাইকেলও বলা হয়। এরপর দেখো আলোক অনির্ভর দশাতে আমরা স্টার্ট হচ্ছে দেখছি 1 নম্বর, এখানটায় স্টার্ট হচ্ছে। এখানে স্টার্ট হওয়ার আগে কি দেখতে পেলাম না, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়েছে, অন্ধকার দশা যেটাকে আমরা আলোক অনির্ভর দশা বলছি, সেই দশাতে কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে এবং এর সাথে সাথে রিবিউলোজ বিসফসফেট পাতাতে উপস্থিত আছে। সেই রিবিউলোজ বিসফসফেট আমি সংখ্যাটা নিয়ে পরে বলছি, তার আগে আমি ওভারঅল এটা দেখিয়ে দিচ্ছি যে এই রিবিউলোজ বিসফসফেট তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফসফোগ্লিসারেট অর্থাৎ PGA তৈরি হচ্ছে। এবং এই PGA তার পরবর্তী স্তরে আলোক দশাতে যেটা ATP উৎপন্ন হয়েছিল, সেই ATP এবং NADPH2 যেটা ছিল, সেই দুটোকে কাজে লাগিয়ে আমি আগেই বলেছিলাম যে সেখানে ATP এবং NADPH2 এইগুলো কাজে লাগবে। সেই দুটো জিনিস ফসফোগ্লিসারেট অর্থাৎ PGA ফসফোগ্লিসারেটের সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, অর্থাৎ এর সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে এবং শক্তি যুক্ত হচ্ছে, সেই জন্য ফসফোগ্লিসারেট ফসফোগ্লিসারঅ্যালডিহাইডে পরিণত হচ্ছে। এর পরের স্টেপে দেখো এই ফসফোগ্লিসারঅ্যালডিহাইডের মাত্র 2 অণু মলিকুল সে কিন্তু নিচের দিকে গ্লুকোজ অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য তৈরির জন্য চলে এসেছে, আর বাকি 10 অণু আবার বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এখানে রিবিউলোজ মনোফসফেট প্রথমে হচ্ছে, তারপর রিবিউলোজ বিসফসফেট তৈরি হচ্ছে। অর্থাৎ এই ওভারঅল যে চক্রাকার পদ্ধতিতে তৈরি হলো এটাকে বলা হচ্ছে কেলভিন সাইকেল। এবার আমি আসছি যে কিভাবে সম্ভব হচ্ছে। এখানে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, রিবিউলোজ বিসফসফেট মানে এখানে 5 কার্বন যুক্ত, 5টা দেখো কার্বনের স্ট্রাকচার তৈরি করা আছে, 1 2 3 4 5 কার্বন যুক্ত রিবিউলোজ বিসফসফেট। বীজ মানে এখানে 2টো ফসফেট অণু আছে, 2টো ফসফেট যুক্ত, সেই জন্য একে বলা হচ্ছে রিবিউলোজ বিসফসফেট। এর সাথে যুক্ত হচ্ছে 6 অণু কার্বন, অর্থাৎ এখানে 6টা কার্বন, আর এখানেও 6 অণু রিবিউলোজ বিসফসফেট মানে 5 6 30 অণু কার্বন, 30টি কার্বন, অর্থাৎ মোট 36টি কার্বন। তার মানে এখানে দেখো 12 অণু ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে এবং সেইটা 3 কার্বন যুক্ত, অর্থাৎ এখানে 3 12 36, এখানেও কিন্তু 36টি কার্বন যুক্ত যৌগ তৈরি হয়েছে, না 3 অণু কার্বন যুক্ত যৌগ, মোট 12 অণু, তাই মোট 36টি কার্বন এখানে যুক্ত হয়েছে। এরপর দেখো এই জায়গা থেকে আবার কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়ে 12 অণু ফসফোগ্লিসারাইড তৈরি হয়েছে। এর মধ্যে 12 অণু, অর্থাৎ এখানেও 3 12 36টি কার্বন আছে টোটাল 12 অণুতে। এবার এই 12 অণু থেকে মাত্র 2 অণু, অর্থাৎ 2 অণু মানে কত না 3টি কার্বন যুক্ত 2 অণু মানে 3 2 6, অর্থাৎ 6 কার্বন যুক্ত গ্লুকোজ বা শর্করা তৈরি হয়েছে, যেটাকে আমরা ওভারঅল রিয়াকশানে দেখব C6H12O6, সেটা C6, অর্থাৎ সেখানেও
কার্বন 6 পরমাণুযুক্ত কার্বন আমরা দেখতে পাবো। এরপর দেখো যে 10 অণু মলিকুল ফসফোগ্লিসাইড রয়ে গেল, তার মধ্যে দেখো 5 কার্বনযুক্ত রিবুলোজ 6 মনোফসফেট তৈরি হয়েছে এবং তার সাথে আবার এটিপির শক্তি যুক্ত হয়ে 2 ফসফেট যুক্ত অর্থাৎ 6 রিবুলোজ বিজ ফসফেট পুনরায় তৈরি হয়েছে, যেটা পরবর্তীকালে আবার এই চক্রটাকে চালু রাখতে সহযোগিতা করবে। এই জন্য এটাকে কেলভিন চক্র। এবং এই দশায় লক্ষ্য করো কোনো অংশেই আলো লাগে না, এই জন্য এটাকে বলা হচ্ছে আলোক অনির্ভর বিক্রিয়া। তাহলে আমরা এখানে আলটিমেটলি কি দেখলাম, যে এখানে আলটিমেটলি দেখলাম যে 2 অণু ফসফোগ্লিসাইড থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হয়েছে। এটাই হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান উৎপন্ন বস্তু, যেটাকে আমরা খাদ্য বলি। আর অন্যদিকে বিভিন্ন সময় লক্ষ্য করেছো, কখনো আগের যে বিক্রিয়াগুলো দেখেছো সেখানে জল, অক্সিজেন এই সমস্ত উপজাত বস্তুরূপে উৎপন্ন হয়েছে। এরপর দেখো সমগ্র বিক্রিয়াটি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো C6CO2 প্লাস 12H2O, তার সাথে লাইট যুক্ত হয়েছে অর্থাৎ লাইট উদ্দীপিত করেছে। আর ঘটনাটি ঘটছে প্লান্টের যে সমস্ত ক্লোরোফিলযুক্ত কোষগুলো, সেখানে এনজাইমের উপস্থিতি রয়েছে, এর মাধ্যমে C6H12O6 তৈরি হয়েছে, যেটা আমরা আলোক অনির্ভর দশাতে ফাইনালি দেখেছি। এবং তার সাথে সাথে আলোক দশাতে অর্থাৎ আলোক নির্ভর যে বিক্রিয়াগুলো, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন তৈরি হয়েছে আর জল তৈরি হয়েছে, এবং 6 অণু অক্সিজেন 6 অণু জল তৈরি হয়েছে। এই হলো সমগ্র সালোক সংশ্লেষের বিক্রিয়া। এখানে সমগ্র বিক্রিয়াটি এইভাবে দেখানো হলেও আসলে এর মধ্যে অসংখ্য ছোট ছোট বিক্রিয়া রয়েছে, সেইগুলো যোগ করলে যেটা দাঁড়ায়, তা যার সারমর্ম দাঁড়ায়, সেটি হচ্ছে সমগ্র বিক্রিয়া। তো আমরা শেষ করলাম সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটি। এই সালোক সংশ্লেষের তাৎপর্য আমরা একটু দেখে নেব। প্রথমেই দেখো একটা পয়েন্ট দেওয়া আছে যে গ্লুকোজের উৎপাদন ও শ্বেতসার রূপে সঞ্চয়। তোমরা দেখতেই পেলে যে আলোক অনির্ভর বিক্রিয়ায় একটা সর্বশেষে যে গ্লুকোজের অণু তৈরি হয়েছিল, সেই গ্লুকোজ অণু আসলে খাদ্য রূপে উদ্ভিদে জমা থাকে এবং সেটা শ্বেতসার রূপে অঙ্গে সঞ্চিত থাকে। শুধু গ্লুকোজ শ্বেতসার রূপে নয়, এই গ্লুকোজ রূপান্তরিত হয়ে প্রোটিন, ফ্যাট, বিভিন্ন রকম খাদ্য উপাদান তৈরি করে উদ্ভিদের দেহে জমা থাকে। এবং সেই সমস্ত খাদ্যই সমগ্র প্রাণীজগৎ এবং উদ্ভিদ নিজেও তার দেহের কাজে লাগায়, এবং সমগ্র প্রাণীজগৎ সেই উদ্ভিদের খাদ্যের উপর নির্ভরশীল হয়ে তারা তাদের সেই খাদ্যের চাহিদা পূরণ করে। 2 নম্বর দেখো সৌরশক্তি আবদ্ধকরণ ও রূপান্তর। সালোক সংশ্লেষে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ এবং তার রূপান্তর। সৌরশক্তির আবদ্ধকরণ বলতে কি না, উদ্ভিদের যে ক্লোরোফিল সৌরশক্তি অর্থাৎ সূর্যের ফোটন কণা শোষণ করে সেই শক্তিকে ফটোফসফোরাইলেশন ঘটিয়েছিল, অর্থাৎ এটিপিতে রূপান্তরিত করে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করেছিল, যার মধ্যে অনেক শক্তি জমা আছে। এবং সেই শক্তি পরবর্তীকালে খাদ্য তৈরির সময় গ্লুকোজ অণুর মধ্যে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে, এবং সেই শক্তিগুলোকেই পরবর্তীকালে সমগ্র জীবজগৎ খাদ্য হিসেবে গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের শরীরে সেই শক্তির স্থানান্তর হয়, এবং পরবর্তীকালে তাদের জীবন চালনা করবার জন্য সেই শক্তি থেকে তাপশক্তি, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে তারা তাদের জৈবনিক প্রক্রিয়াগুলো সমাপ্ত করে। তারপরে দেখো পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা। বিভিন্নভাবে আমাদের পরিবেশে অক্সিজেন বাড়ে, বিভিন্ন প্রাণীকুলের শ্বসনের ফলে হোক, বা বিভিন্ন পরিবেশে জ্বালানি দহনের ফলে হোক, কলকারখানা, গাড়ি ধোঁয়ার মাধ্যমে হোক, বা বিভিন্ন প্রাকৃতিক ঘটনার মাধ্যমে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকে। উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় তোমরা দেখেছো যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং 6 অণু অক্সিজেন ত্যাগ করে। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশে অক্সিজেন ফিরিয়ে দেয়। এইভাবেই তারা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করে।
এবার আসছি অক্সিজেনের উৎস। একইভাবে বলতে হয় যে সালোক সংশ্লেষের সময় তোমরা দেখেছো যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন নির্গত হয়। পৃথিবীতে প্রথমে বায়ুজীবী জীব আসেনি, অবায়ুজীবী জীবই এসেছিল। তারপর আস্তে আস্তে করে যখন এই রকম উদ্ভিদ প্রকৃতিতে অক্সিজেন যুক্ত করতে থাকলো, তারপরেই বায়ুজীবীর এর আধিপত্য বিস্তার ঘটতে থাকে। অর্থাৎ পৃথিবীতে উন্নত জীব সৃষ্টির ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রথমের দিকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এছাড়াও আমাদের পৃথিবীর যে একটি ওজোন স্তর আছে পৃথিবীর আমাদের মাথার ওপরে, সেই ওজোন স্তর সৃষ্টিতেও এই তৈরি হওয়া অক্সিজেন ভূমিকা গ্রহণ করে। আর রইল জ্বালানির উৎস। এটা বিভিন্ন উদ্ভিদ যখন সালোক সংশ্লেষের মাধ্যমে তাদের শক্তিকে তাদের শরীরে জমা রাখে, তারপর তাদের বেড়ে ওঠার পর বা মৃত্যুর পর সেগুলো জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, বিগত অতীতে উদ্ভিদ তার ভেতরকার শক্তি জ্বালানি নিয়ে যখন মাটির নিচে চাপা পড়ে যায়, দীর্ঘদিন সেই মাটির নিচে চাপা পড়ে থাকার জন্য চাপে এবং তাপে তার নানা রকম জীবাশ্ম জ্বালানি তৈরি করে। সেটা অনেক দিন পর হলেও আসলে সেইগুলো কিন্তু সবই হচ্ছে এই সালোক সংশ্লেষের ফলে জমা থাকা যে সমস্ত শক্তি, সেই সমস্ত শক্তির রূপান্তর। তাই এই প্রকৃতিতে, এই পৃথিবীতে এই উদ্ভিদের সালোক সংশ্লেষ এমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যারা সূর্যের শক্তিকে আমাদের চারিদিকে ছড়িয়ে দিতে পেরেছে। এবং এই জন্য বলা যায় যে এই সূর্যের শক্তি এবং তার সাথে সাথে উদ্ভিদের সালোক সংশ্লেষ এই প্রক্রিয়াটি আমাদের সমস্ত শক্তির যোগান দিয়ে থাকি। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আমরা আজকে শেষ করলাম যে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি। এইটি আজকে একটু দীর্ঘ হলেও আসলে অনেকগুলো জিনিস ধাপে ধাপে আমি বুঝিয়েছি তোমাদের। আশা করি তোমরা বুঝতে পারবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পোস্ট করবে। আর বলে রাখি যে সবাই এই ভিডিওটি দেখবে, অংশগ্রহণ করবে, এবং এরপর আমি এই ভিডিও বা এই যে দুটো ক্লাসের উপরে যে সিলেবাসটি আমি শেষ করলাম তার উপরে আমি প্রশ্ন দেব। তোমরা আশা করি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সব তৈরি করবে। আর তোমাদের জন্য শুভেচ্ছা রইল। তোমরা ভিডিওটি দেখার পর লাইক শেয়ার করবে বেশি বেশি করে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।